আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মানব শরীরতত্ত্ব বা হিউম্যান ফিজিওলজির পার্ট 1-এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমি ধারাবাহিকভাবে মানব শরীরতত্ত্বের বিভিন্ন অংশগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধারাবাহিক লেকচারগুলোতে। আজকে প্রথম পর্ব মানব শরীরতত্ত্বের পরিপাক এবং শোষণ এই বিষয়ের উপর আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। মানব শরীরতত্ত্বের পরিপাক এবং শোষণ এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিপাকের বিষয়ে যদি আমরা আলোচনায় আসি, প্রথমে সাধারণত যে সমস্ত খাবার খাই এই খাবারগুলো একটা নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে আমাদের শরীরের রক্তে মিশ্রিত হয়। তা মানব পরিপাক এবং শোষণ অধ্যায়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যে মানুষের প্রথমে পরিপাকতন্ত্র নিয়ে আলোচনা করব, এরপরে মানুষের খাদ্য পরিপাকের জন্য বিভিন্ন ধরনের এনজাইম এবং আরো বিস্তারিত বিভিন্ন ধরনের গ্রন্থি যেগুলো মানুষের পরিপাকের সাথে সংশ্লিষ্ট, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আমরা প্রথমেই আসি যে পরিপাক কি। পরিপাক হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু এনজাইমের সহায়তায় ভেঙে সরল ও দ্রবণীয় খাদ্য সারে রূপান্তরিত হয় তাকে পরিপাক বলে। আমি আবার বলছি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু উৎসেচকের সহায়তায় অথবা এনজাইমের সহায়তায় ভেঙে সরল ও দ্রবণীয় খাদ্য সারে রূপান্তরিত হয় তাকে পরিপাক বলে। আর এই পরিপাকের জন্য মানব দেহের যে অঙ্গগুলো ব্যবহৃত হয় তাদের সম্মিলিতভাবে পরিপাকতন্ত্র বলে। আমি প্রথমে মানব দেহের পরিপাকতন্ত্রগুলো নিয়ে একটু আলোচনা করব বিস্তারিতভাবে। পরিপাকতন্ত্র কি আমি আগেই বলছি, অর্থাৎ পরিপাকের সাথে সংশ্লিষ্ট মানুষের যে সমস্ত অঙ্গাণু জড়িত থাকে তাদেরকে পরিপাকতন্ত্র বলে। আমরা যদি আরেকটু শুদ্ধ ভাষায় বলি, যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্ন হয় তাকে পরিপাকতন্ত্র বলে। অর্থাৎ মানব দেহের পরিপাকতন্ত্রটি পৌষ্টিক নালী থেকে সংশ্লিষ্ট পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত। 8 থেকে 10 মিটার লম্বা একটি দীর্ঘ নালীপথ, টোটাল পরিপাকতন্ত্রটি 8 থেকে 10 মিটার লম্বা। এর মধ্যে প্রথমেই হচ্ছে মানুষের মুখ ওপেনিং বা মুখ যেটা বলি আর কি আমরা, যেটার মাধ্যমে খাবার আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে। তা মুখ পৌষ্টিক নালীর শুরুর দিকে অবস্থিত। এই মুখ ওপেনিং বা মাউথ ওপেনিং বলি আমরা এটাকে। এটি নাসা ছিদ্রের নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, যা একটি করে উপরে ও নিচের ঠোঁট দিয়ে পরিবেষ্টিত থাকে। মুখ ছিদ্রের মাধ্যমে খাদ্যবস্তু পৌষ্টিক নালীতে প্রবেশ করে। তাহলে মাউথ ওপেনিং কি? মাউথ ওপেনিং হচ্ছে পৌষ্টিক নালী শুরু হয় এখান থেকে, অর্থাৎ পৌষ্টিক নালী শুরু মুখ থেকেই শুরু হয়, মাউথ ওপেনিং থেকে। এটি নাসা ছিদ্রের নিচে অবস্থিত আড়াআড়ি ছিদ্র, যা একটি করে উপরের এবং নিচের ঠোঁট দ্বারা পরিবেষ্টিত থাকে। আর এই মুখ ছিদ্রের মাধ্যমেই খাদ্যবস্তু মানুষের পরিপাকতন্ত্রে প্রবেশ করে। তা মুখ ওপেনিং এর পরে হচ্ছে সেকেন্ড যে স্টেপ, সেটা হচ্ছে মানুষের বাক্কাল ক্যাভিটি বা মুখ বিবর বা মুখগহ্বর। ঠিক আছে? তা মুখছিদ্রের ভিতর পরবর্তী যে গহ্বরটি থাকে, ভিতরে যে ফাঁকা বড় গহ্বরটি থাকে, সেটি হচ্ছে মুখ গহ্বর বা বাক্কাল ক্যাভিটি বা মুখবিবর। একে ঘিরে এবং এর ভিতরে কয়েকটি অঙ্গ অবস্থিত। সেই অঙ্গগুলো কি কি? মানুষের চিক, গাল, দাঁত, মাড়ি, জিহ্বা, তালু, এগুলোই হচ্ছে বাক্কাল ক্যাভিটির প্রধান অংশ। এগুলোর মাধ্যমে যান্ত্রিক পরিপাক সংঘটিত হয়। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। মুখ গহ্বরের ঊর্ধ্ব প্রাচীর বা তালুর অবস্থিত। মুখ গহ্বরের ঊর্ধ্ব প্রাচীর তালুর অস্থি ও পেশি দিয়ে গঠিত। ঊর্ধ্ব প্রাচীর উপরের যে অংশটা, আর নিচের প্রাচীর হচ্ছে ঠোঁটের নিচের পেশি এবং হচ্ছে গালের পেশি। মানে নিচের অংশটা হচ্ছে মানে তালুর অগ্রভাগ, একটা তালুর নিম্নভাগে হচ্ছে জিহ্বা থাকে, জিহ্বা ঝুলে থাকে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে বিভিন্ন স্বাদকরক থাকে নিচের অংশ আর কি। মানুষের মুখ বিবরে প্রায় 3 জোড়া লালা গ্রন্থি থাকে।
মুখ বিবরে 3 জোড়া লালা গ্রন্থি থাকে। নিচের চোয়ালের পাশে অবস্থিত সাব ম্যাক্সিলারি এবং জিহ্বার নিচে অবস্থিত সাবল্যাঙ্গুয়াল এবং কানের নিচে অবস্থিত প্যারোটিড গ্রন্থি। মানে এই 3 জোড়া লালা গ্রন্থি মানুষের মুখগহ্বর বা বাক্যাল ক্যাভিটিতে থাকে। মানুষের ঊর্ধ্ব এবং নিম্ন চোয়াল হচ্ছে দন্তযুক্ত, মানে সেখানে দাঁত থাকে, উপরের এবং নিচের চোয়ালে দাঁত থাকে। আচ্ছা, মানুষের বাক্যাল ক্যাভিটিতে আমরা তো বিভিন্ন অংশগুলোর কথা বলেছি, যেমন মানুষের চিক, দাঁত, জিহ্বা, আলজিহ্বা, মাড়ি, তালু, বিভিন্ন ধরনের অংশগুলো থাকে বাক্যাল ক্যাভিটিতে। আমরা এগুলো নিয়ে একটু সংক্ষেপে বলি। যেমন মানুষের দাঁত, দন্ত, প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রত্যেক চোয়ালের দন্তকোটরে মানুষের ক্ষেত্রে 16টি করে দাঁত থাকে। অন্যান্য স্তন্যপায়ীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের দাঁত থাকতে পারে। তো চোয়ালের কেন্দ্রে 4টি ইনসিসর বা কর্তন দাঁত এবং তার দুপাশে একটি করে মোট 2টি ক্যানাইন বা ছেদন দাঁত এবং ক্যানাইনের দুপাশে 2টি করে মোট 4টি প্রিমোলার এবং প্রিমোলার বা অগ্রপেশনের উভয় পাশে 3টি করে মোট 6টি মোলার দাঁত থাকে। একটি সরল রেখার উপর এবং নিচের বিভিন্ন ইংরেজি সংকেতের মাধ্যমে এই দাঁতের সংকেতকে প্রকাশ করা হয়, বা দাঁতের উপরের অক্ষর লিখে ওই দাঁতের প্রতি পাশের অর্ধাংশে কয়টি করে দাঁত আছে তা লেখা হয়। আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দন্ত সংকেত কিভাবে লেখা হয়। এবার প্রতিটি চোয়ালের অর্ধাংশের মোট দাঁতের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে উভয় চোয়ালের দাঁতের সংখ্যা যোগ করে মোট দাঁতের সংখ্যা বের করা হয়। আপনার পাশের চিত্রে দেখতে পাচ্ছেন যে এভাবে দন্ত সংকেত লেখা হয়। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ইনসিসর 2টি, ক্যানাইন 1টি, প্রিমোলার 2টি, মোলার 3টি। এভাবে উপরের এবং নিচের চোয়ালে ঠিক হবু সেম দাঁত থাকে। এভাবে 8 মানে 8 গুণন 2, 8 গুণন 2, উপরে 16, নিচে 16, টোটাল 32টা দাঁত থাকে এইভাবে। কিন্তু শিশুদের ক্ষেত্রে প্রিমোলার যে 2টি দাঁত এটি থাকে না, এবং তাদের মোলার 3টির পরিবর্তে 2টি থাকে আর কি। এবং শিশুদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা হচ্ছে 5 গুণন 2 অ্যান্ড 5 গুণন 2, উপরে নিচে 10 10, টোটাল 20টি দাঁত থাকে। এটা শিশুদের ক্ষেত্রে। মিল্ক টিথ বা দুধ দাঁতের ক্ষেত্রে এই ধরনের দাঁত থাকে শিশুদের ক্ষেত্রে। এরপরে বাক্যাল ক্যাভিটির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, সেটি হচ্ছে জিহ্বা। নিম্ন চোয়ালের অস্থির সাথে সংযুক্ত থাকে জিহ্বা এবং এর পৃষ্ঠতলে থাকে ফ্লাক্স আকৃতির সাতকোরক, বিভিন্ন ফ্লাক্স আকৃতির সাতকোরক থাকে। এবং জিহ্বার অগ্রভাগ সাতকোরক লবণাক্ততা, জিহ্বার পিছনের ভাগ সাতকোরক তিক্ততা, পার্শ্বদেশ সাতকোরক মিষ্টতা এবং টক স্বাদ অনুভূতিতে অংশগ্রহণ করে। অর্থাৎ মানে পার্শ্বদেশ মিষ্টতা এবং টক স্বাদ গ্রহণে অনুভূতিতে সহায়তা করে। তবে জিহ্বার অগ্রভাগ হচ্ছে লবণাক্ততা, পিছনের ভাগ হচ্ছে সাতকোরক তিক্ততা, পার্শ্বভাগ হচ্ছে মিষ্টতা এবং টক স্বাদ গ্রহণে অনুভূতিতে সহায়তা করে থাকে জিহ্বা। এবং দাঁত এবং জিহ্বার প্রধান কাজ হচ্ছে কি, খাদ্যদ্রব্যকে কাটা, ছেঁড়া এবং পেশনের ক্ষেত্রে দাঁত ব্যবহৃত হয়ে থাকে। জিহ্বা খাদ্য দ্রব্যের স্বাদ গ্রহণ করে এবং খাদ্য পেশনের সময় খাদ্যকে লালা গ্রন্থির সাথে মিশ্রিত করতে সহায়তা করে এবং গোলবিলের প্রবেশের জন্য খাদ্যকে পিছনের দিকে ঠেলে দেয়। লালা থেকে নিঃসৃত মিউকাস খাদ্যদ্রব্যকে পিচ্ছিল করে এবং লালা গ্রন্থে 2 ধরনের এনজাইম থাকে, টায়ালিন এবং মোল্টোজ, যা শর্করা জাতীয় খাদ্য পরিপাকের ক্ষেত্রে আংশিক সহায়তা করে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রস কিছুটা অম্লীয় এবং অধিকাংশ ক্ষেত্রেই এখানে পানির পরিমাণ প্রায় 95%। একজন সুস্থ মানুষের প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা রস খরিত হয়। মানুষের বাক্যাল ক্যাভিটিতে আমরা 2টি অংশ নিয়ে আলোচনা করেছি, দাঁত এবং জিহ্বা। মূলত এই 2টি খাদ্য পরিপাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে মানুষের পৌষ্টিক নালীর 3য় অংশ হচ্ছে ফ্যারিংস, অর্থাৎ মুখ বাক্যাল ক্যাভিটির পরের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ফ্যারিংস বা গলবিল আমরা বাংলায় যদি বলি। খাদ্য বিবরের ক্ষেত্রে অর্থাৎ মুখ বিবরের ঠিক পেছনে, অর্থাৎ মানুষের যে বাক্যাল ক্যাভিটি থাকে, বাক্যাল ক্যাভিটির ঠিক পেছনে প্রায় 10 সেন্টিমিটার দীর্ঘ এবং চওড়া ফানেলের মতো যে অংশটি রয়েছে সেটি হচ্ছে গলবিল। গলবিল খাবারকে মুখ গহ্বর থেকে অন্ননালীতে খাবারকে পৌঁছে দেয়। গলবিলের পরের অংশ হচ্ছে ইসোফিগাস বা অন্ননালী। তাহলে গলবিলের দৈর্ঘ্য কত? প্রায় 10 সেন্টিমিটার দীর্ঘ। এটা ফানেলের মতো একটি অংশ। এখানে মানুষের শ্বাসনালী এবং খাদ্যের যে লাইন, এই 2টি একত্রে মিলিত হয়েছে। গলবিলের পরের অংশটি হচ্ছে খাদ্যনালী
মানে চতুর্থ অংশে রয়েছে ইসোফিগাস বা খাদ্যনালী। গোলবিলের ঠিক পেছনে প্রায় 25 সেন্টিমিটার নলাকার, এটিকে বলে হচ্ছে অন্ননালী বা অর্থাৎ খাবারের যে নালী আর কি, যেটার মাধ্যমে খাবার মানুষের পাকস্থলীতে প্রবেশ করে। অন্ননালীর সৃষ্টি হয় শ্বাসনালীর পেছনের দিকে এবং বক্ষ গহ্বরের মধ্য দিয়ে উদরে অবস্থিত পাকস্থলীর সাথে এসে মিশেছে। এটি পেশল অঙ্গটি সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্য বস্তুকে নির্দিষ্ট নালীপথে অর্থাৎ পাকস্থলীতে এটি পৌঁছে দেয়। ইসোফিগাস 25 সেন্টিমিটার লম্বা একটি অন্ননালী, মনে রাখতে হবে। এরপর হচ্ছে পরের অংশটি হচ্ছে পাকস্থলী বা স্টোমাচ। এটি ডায়াফ্রামের নিচে, মানুষের যে ডায়াফ্রাম বক্ষপিঞ্জর আছে এটির নিচে এবং উদর গহ্বরের উপরের অংশে অবস্থিত প্রায় 25 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া বাঁকানো একটি থলির মতো অংশ। এটি কয়েকটি অংশে বিভক্ত থাকে। মানুষের পাকস্থলী কয়েকটি অংশে বিভক্ত, যেমন যে অংশে মানে পাকস্থলীর যে অংশে অন্ননালী উন্মুক্ত থাকে বা অন্ননালী অবস্থিত তাকে কার্ডিয়া বলে, এবং কার্ডিয়ার বাম পার্শ্বে পাকস্থলী প্রাচীর যা গম্বুজ আকার ধারণ করে সেটাকে বলে ফান্ডাস, এবং পাকস্থলীর ডানে মানে ডান অবতল অংশে যে ছোট বাঁক এবং বাম অবতল অংশে বাঁক হচ্ছে বড়, অর্থাৎ কার্ডিয়ার বাম পাশে পাকস্থলী প্রাচীর যা গম্বুজ আকৃতি ধারণ করে তাকে ফান্ডাস বলে। পাকস্থলীর ডান অবতল অংশের বাঁক হচ্ছে ছোট, বাম উত্তল অংশের বাঁক হচ্ছে বড়। পাকস্থলীর যে অংশটি ডিউডেনামে উন্মুক্ত থাকে তাকে পাইলোরাস অংশ বলা হয়। কার্ডিয়াক এবং পাইলোরাস অংশে দুইটি করে পেশি বলয় থাকে, এদের যথাক্রমে কার্ডিয়াক স্ফিংটার এবং পাইলোরিক স্ফিংটার বলে। পাকস্থলীর প্রত্যেক অংশের মিউকোসা স্তরে রয়েছে গ্যাস্ট্রিক গ্রন্থি। পূর্ণাঙ্গ মানব দেহে প্রায় 40 মিলিয়ন বা 4 কোটি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। গ্রন্থিগুলো গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে এবং প্রতিদিন 2 লিটার গ্যাস্ট্রিক রস ক্ষরণ হয়। মানে পাকস্থলীর কাজ কি? পাকস্থলীর কাজ হচ্ছে খাদ্যকে সাময়িকভাবে এখানে জমা রাখে। HCl, পাকস্থলী থেকে নিঃসৃত HCl খাদ্যে বাহিত ব্যাকটেরিয়া ও বিজাতীয় পদার্থকে বিনষ্ট করে জীবাণুনাশক হিসেবে এটি কাজ করে থাকে। মিউসিন HCl এর ক্ষতিকর ভূমিকা থেকে পাকস্থলীকে রক্ষা করে। মানে পাকস্থলী গাত্রে যে মিউসিন থাকে সেটা, সেই মিউসিনের আস্তরণ HCl এর যে তীব্র অ্যাসিডিক যে ক্ষতিকর ভূমিকা, এখান থেকে পাকস্থলীর গায়ের প্রাচীরকে রক্ষা করে মিউসিন। গ্যাস্ট্রিক রসের উৎসেচকগুলো HCl এর উপস্থিতিতে আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য পরিপাকে অংশগ্রহণ করে। অর্থাৎ পাকস্থলী থেকে যে এনজাইমগুলো ক্ষরণ হয় খাদ্য পরিপাকের জন্য, এগুলো HCl এর উপস্থিতিতে সক্রিয় হয়। প্রথমে এরা নিষ্ক্রিয় এনজাইম হিসেবে ক্ষরিত হয়, পরবর্তীতে HCl এর উপস্থিতিতে এরা সক্রিয় হয়। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের লেকচারটি এই পর্যন্তই। আমরা মানব শরীর তত্ত্বের দ্বিতীয় পর্বে আমরা বাকি অংশ নিয়ে আলোচনা করব। আশা করি দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।